দাবি করবার আগে দেখতে হবে যে দাবির সঙ্গতিটা কি, কারণটা কি। শিক্ষিত মানুষরা তৃণমূল কংগ্রেসে সম্মান পায় না, সেই কৃষ্ণনগরের সাধারণ মানুষের এখনো রেলওয়ে ওভারব্রিজটা তৈরি হয়নি কেন? উত্তরপ্রদেশ বাঙালিরা নবমীর দিন কি পাঁঠার মাংস খাবে না? মিত্র ক্যাফে এবং আরসালানদের উঠে যেতে বাধ্য করা হয়েছিল। ভারতবর্ষের সংবিধান রাইট টু ফুডে বিশ্বাস করে। তুমি কি খাবে, কি পড়বে, কি করবে, সেগুলো তোমার ব্যক্তিগত জীবনচর্যার অঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা বহু চিত্র দেখেছি। কখনো দেখেছি বিরোধীদের ওয়াকআউট, কখনো দেখেছি বিধানসভার বাইরের বিক্ষোভ। কিন্তু আজকে যে চিত্র দেখলাম তা একদম অন্যরকম। ইতিমধ্যেই শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং সেই বিধানসভায় দেখা যাচ্ছে শাসক বিরোধী এক সুর। কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব রাজ্যের, এবং রাজ্যের সেই প্রস্তাবের সমর্থন জানালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এটাও বললেন যদি কেন্দ্রের তরফ থেকে সহযোগিতা না হয় তাহলে রাজ্যের পাশে তিনি থাকবেন, তাও আশ্বাস দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে এই শাসক বিরোধী একসুর খুব মানে গণতন্ত্রের পক্ষে একটা অত্যন্ত একটা খুব ভালো সাইন নিঃসন্দেহে। কিন্তু যে প্রসঙ্গে একসুর হয়েছে সেখানে বুঝতে হবে যে প্রসঙ্গটা রাষ্ট্রের না রাজ্যের নাকি অন্য কারোর। বিমান কারা চালায়? রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম বলো তো। এয়ার ইন্ডিয়া ছিল, এয়ার ইন্ডিয়াটা টাটাকে বেচে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে বলে কিছু হবে না। এক। দুই, বিমান চালানো হয় লাভের ভিত্তিতে। একটা সময় এখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা এগুলো সরাসরি কলকাতা থেকে ইউরোপ যেত। আমি নিজে একাধিকবার বিদেশে গেছি কর্মসূত্রে, এবং তখন লুফথানসা এখান থেকে সোজা কলকাতা থেকে উঠে ফ্র্যাঙ্কফার্টে নামা যেত, জার্মানির। এখান থেকে আমেরিকা যেতে গেলে যেটা স্টপ ওভার ছিল, সেটা তুমি এতিহাদে যাও বা এমিরেটসে যাও, যাতেই যাও, সরাসরি এখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে যাওয়া যেত, দিল্লি থেকে বোর্ড করতে হতো না। ব্রিটিশ এয়ারওয়েজেরও ছিল। সেগুলো বন্ধ হয়ে গেল কেন? কারণ সেগুলো আর লাভজনক নয়। অর্থাৎ কোনো জিনিস দাবি করবার আগে, দাবি তো আমি অনেক কিছুই করতে পারি, দাবি করবার আগে দেখতে হবে যে দাবির সঙ্গতিটা কি, কারণটা কি। এখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজ একটা সময় এয়ারপোর্ট মানে এয়ারলাইন্স চালাতো, হঠাৎ বন্ধ করে দিল কেন? ইতিহাদ চালাতো, বন্ধ করে দিল কেন? তার ভেতর অনেকগুলো আর্থসামাজিক কারণ আছে। তার সবথেকে বড় আর্থসামাজিক কারণ হচ্ছে কলকাতা থেকে যে পরিমাণ সংখ্যক যাত্রী হওয়া উচিত সে পরিমাণ সংখ্যক যাত্রী হচ্ছে। এবার তুমি বলো যাত্রী কারা যায়? বছরের ভেতর 2 মাস বাদ দিয়ে কিন্তু পর্যটনের জন্যে কলকাতা থেকে ইউরোপের মানুষ সাধারণত যায় না। ওখানে কলকাতা থেকে ইউরোপ যায় হচ্ছে গিয়ে ব্যবসা, শিল্প, বাণিজ্য এগুলো করতে, এবং ভাইসি ভার্সা, মানে ওখান থেকেও আসে। আমার এখানে গত সপ্তাহে কেন্দ্রীয় সংস্থার কেন্দ্রীয় সরকারের নিজস্ব রিপোর্ট হচ্ছে গত 4 বছর 5 বছরে আমার এখান থেকে আমার ভারতবর্ষের কোম্পানিরা চলে যাচ্ছে, যার ভেতর 37টা কোম্পানি হচ্ছে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত। এটা ভারতীয় কোম্পানির হাল হকিকত। তাহলে বহুজাতিক সংস্থা কি হতে পারে? তাহলে বিদেশি সংস্থা কি হতে পারে? এগুলো আগে তো কারণটা, আগে তো উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে, তারপর তো বিদেয় হবে। আগে তো কজ ঠিক করুন, এফেক্ট আপনা আপনি হবে। এখানে যেই মুহূর্তে শিল্পোন্নত হবে, সেই শিল্পোন্নয়নের ক্ষেত্রে যদি শাসক বিরোধী একজোট হতো, যদি শুভেন্দু অধিকারী এসিজেডের প্রশ্নে, শুভেন্দু অধিকারী যেটা আমরা শুনছি যে অশোকনগর বলো বা হাবড়া বলো বা দেউচাপাচামি বলো, এইসব জায়গায় নাকি খনিজ তেল, কয়লা এগুলো আছে, সেগুলোর অনুসারী হিসেবে ইঞ্জিনিয়ারিং শিল্প আসবে, এগুলোতে লড়াই করতেন। যে গ্রান্টগুলো বাকি আছে সে প্রসঙ্গে ঐক্যমত্য আসছেন। আপনা আপনি শিল্প বাড়ত, আপনা আপনি যেই মুহূর্তে তার যে শিল্পের অনুসারী শিল্প, তার ভেতরে একটা হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি নিজে কোনো ইন্ডাস্ট্রি, ইটস আ সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি, অনুসারী শিল্প। বড় শিল্প এলে শিল্পপতিরা ট্রাভেল করবে, সেই প্রশ্নে যখন কর্মীরা আসবে, টেকনোক্র্যাটরা আসবে, এক্সপার্টরা আসবে, বিজ্ঞানীরা আসবে, নিশ্চয়ই তার জন্য এয়ারলাইন্স আসবে।
শুধু দাবি করলে। দেখতে পাচ্ছি যে মহুয়া মিত্রকে কৃষ্ণনগরের জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবিতে এবার 6 বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 6 বিধায়ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন। তবে কি নদিয়ায় তৃণমূল সংগঠনে এবার গৃহযুদ্ধ? দেখো, তৃণমূলের ভেতরে কি হবে, আদি ভার্সেস নব্য হবে, কি তৃণমূলে গৃহযুদ্ধ হবে, কি মুসল পর্ব হবে, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ও তৃণমূল অ্যাজ অন ডেট একটা নথিভুক্ত দল, তো তারা আগায় কাটবে নাকি গোড়ায় জল দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু একজন রাজনীতির অবজারভার হিসেবে এবং একজন নৈর্ব্যক্তিক মানুষ হিসেবে যে রাজনীতিটাকে দেখতে চাই, বাংলার রাজনীতিটাকে যে অঙ্গাঙ্গিভাবে যার সাক্ষী থাকছে, সে অন্তত এটা দেখতে পাচ্ছে যে এই ভারতবর্ষের ভেতর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা শিক্ষিত মানুষকে সহ্য করতে পারে না। সুগত বসু এক টার্মের পর পায়নি রিনিউয়াল, জহর সরকার পারল না থাকতে, অরূপ চক্রবর্তী যাকে অন্তত মানে নিজের দল হোক বিরোধী দল হোক, অরূপ চক্রবর্তী মানে একজন প্রাক্তন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে নয়, একজন আমার বিরোধী নেতা, তার সঙ্গে আমার 1 লক্ষ রকম ঝগড়া হয়, কিন্তু এটা রাজনৈতিক ঝগড়া। যখন আলোচনাটা হয় তখন মনে হয় দুটো শিক্ষিত মানুষ কথা বলছে, খেউর হচ্ছে না। কিন্তু না, তৃণমূল কংগ্রেস এটা নিতে পারলো না, তৃণমূল কংগ্রেস সরিয়ে দিল, তাদের সমস্যা। এবার মহুয়া মৈত্রর ক্ষেত্রে এটা প্রথমবার নয়, গত বছর লোকসভায় সাসপেন্ড হওয়ার আগে, মার্ক মাই ওয়ার্ড, লোকসভায় সাসপেন্ড হওয়ার আগে 2023 সালের 2022 থেকে 2023-এ যদি ঘটনা প্রবাহ দেখো, মহুয়া মৈত্রকে নদিয়া সাংগঠনিক জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, একই কারণে সরিয়ে দেওয়া হয়েছিল। 2019 লোকসভার পর 2021-এর ক্ষেত্রেও সেই পরাজয়, ওকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং ওর ক্ষেত্রে অভিযোগ ছিল যে ওর জীবনযাত্রা এবং এটা কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ। তুমি যদি আনুপূর্বিকভাবে দেখো, শিক্ষিত মানুষরা তৃণমূল কংগ্রেসে সম্মান পায় না, সম্মান পেলেও থাকতে পারে না। হ্যাঁ, মহুয়া মৈত্রের 1 লক্ষ রকম অন্যান্য সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান তৃণমূল কংগ্রেস করবে না সেটা তার ব্যাপার। হ্যাভিং সেড দ্যাট, শুরুতে যে হাইপোথেসিসটা বললাম যে তৃণমূল কংগ্রেসের শিক্ষিত মানুষদের সমস্যা হয়, সেটা স্বতঃসিদ্ধ। এবং অন্তত আমি তোমায় 5টা এক্সাম্পল দিলাম, আরও 25টা এক্সাম্পল দিতে পারি। কিন্তু এইবার যে অভিযোগ তার বিরুদ্ধে তার সংগঠনের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ 6টি বিধায়ক যারা স্বাক্ষর করেছে, সেখানে তারা বলা হচ্ছে যে সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না, দিল্লির কাজে বেশি ব্যস্ত হয়ে থাকেন তিনি, নিজের সংসদীয় এলাকায় সময় কম দেন। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। মানে মহুয়া মৈত্রর এটা একদম একটা অ্যাপ্রেজালের প্রশ্ন। এবার সে সময় দিচ্ছে না, দিলে কতটা দিচ্ছে, এবং সংগঠনের কাজে দিলে তার ক্ষেত্রে কি সমস্যা হবে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আভ্যন্তরীণ, এবং এই ব্যাপারে আমি সত্যিই কোনো বক্তব্য রাখবো না। কিন্তু আমি যে কথাটা বলছিলাম 2022 সালে 2021-22 সাল নাগাদ তুমি যদি দেখো, সেখানকার তদানীন্তন করিমপুরের বিধায়কের সঙ্গে এবং তদানীন্তন সভাপতির সঙ্গে একই রকম সমস্যা তৈরি হয়েছিল, এবং সেই সময় তৃণমূল থেকে অনেকে বিজেপিতে গেছিল এবং তারপর তারা ফেরত এসেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা প্রবাহ ঘটেছিল। সেই সময়ও একই প্রশ্ন করা হয়েছিল এবং একই বক্তব্য দেওয়া হয়েছিল। তখন বরঞ্চ অভিযোগটা মহুয়া মৈত্রর ক্ষেত্রে ছিল, সে হচ্ছে মহুয়া মৈত্র বড্ড বেশি নাক গলাচ্ছেন। খুঁজে দেখো, তোমাদের আর্কাইভে পাবে, খবরের কাগজ কাটলে দেখা যাবে যে নদিয়ার রাজনীতিতে এবং রুকবানুর থেকে শুরু করে ইত্যাদি সবাই একই রকম অভিযোগ করছিল। এবারে যেটা আমি তোমায় বললাম যে তৃণমূল কংগ্রেস অ্যাজ অন ডেট একটা নথিভুক্ত দল, আগায় কাটবে না গোড়ায় জল দেবে সেটা তাদের ব্যাপার। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় 1 সপ্তাহে 3 বার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, যেটা অলরেডি প্রমাণিত ছিল যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা আমরা সবাই জানতাম, বিভিন্ন সময় আমরা এটা নিয়ে কটাক্ষ করেছি, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্সফুলি, খুব ভেহেমেন্টলি এই কথাটা বললেন
তিন জায়গায়, একবার বিধানসভায়, একবার সাক্ষাৎকারে, একবার সাংগঠনিক সভায়। তো সেই বক্তব্য কেন তাকে বারবার বলতে হলো? মহুয়া মৈত্র অভিষেকের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কাদের মানে ঘনিষ্ঠ বা উনি মধ্যবর্তী কিনা আমরা কিচ্ছু জানি না এবং জানতে চাইও না। দিনের শেষে উনি সংগঠনের কিছু থাকবেন কি থাকবেন না সে ব্যাপারটা একান্তভাবে তৃণমূলের বক্তব্য। কিন্তু মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, উনি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার বরঞ্চ বক্তব্যটা অন্য থাকবে। উনি আদানি নিয়ে সুর চড়ান, অ্যাবসলিউটলি রাইট করেন, ঠিক করেন, নিশ্চয়ই করবেন। উনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে সংসদে আগুনে বক্তব্য রাখেন, ঠিক করেন। কিন্তু তার পাশে ওনার যেটা প্রাথমিক কেয়ারে মানে কি রেসপন্সিবিলিটি এরিয়া, সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভাটা। যে লোকসভাতে এমন একাধিক বিধায়ক আছেন ইনক্লুডিং মুকুল রায়, যে তারা কোন দলের আমরা জানি না। সেখানে সাধারণ মানুষ যাদের ট্যাক্স পেয়ারের পয়সায় ওনার সিকিউরিটিটা হয়, ওনার প্লেনের টাকাটা হয়, সেই কৃষ্ণনগরের সাধারণ মানুষের এখনও রেলওয়ে ওভারব্রিজটা তৈরি হয়নি কেন? এটা প্রশ্ন দীর্ঘদিন ধরে শুনে আসছি। এবং এটা মহুয়া মৈত্রর বক্তব্যে, ইভেন এবছর 2024 লোকসভায় মহুয়া মৈত্র নির্বাচনী জনসভা থেকে বলেছেন ওনার প্রতি ইত্যাদি বঞ্চনা এবং অন্যান্য অভিযোগগুলোকে হাইলাইটের পাশাপাশি কৃষ্ণনগরের মাটির পুতুলকে নাকি উনি আন্তর্জাতিকীকরণ করবেন। সেগুলো করুন, সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। উনি দাবি করেছিলেন সরপুরিয়া সরভাজাকে নাকি ঘরে ঘরে ছড়িয়ে দেবেন। আমার বক্তব্যকে মান্যতা দিতে হবে না। ওনার রাজনৈতিক স্পিচ যেটা উনি নির্বাচনী বক্তব্যে তুলে ধরেছিলেন, আমি সেখান থেকে কোট করছি। তাই উনি সভাপতি থাকলেন না, মানে ওনার জীবনযাত্রা, উনি নাক গলানো, ওনাকে সময় পাওয়া যায় না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার কৃষ্ণনগরের সহনাগরিকদের হয়ে বরঞ্চ আমি এই দাবিটা তুললাম, উনি সভাপতি থাকুক, সভাপতি না থাকুক, যা খুশি থাকুক, দয়া করে কাজটা করুন। এবং তার পাশাপাশি যেটা তোমায় আগের বারে বললাম হাইপোথেসিসে, শিক্ষিত মানুষদের তৃণমূলে থাকাটা একটু সমস্যা। সেটা জহর ঘোষাল হোক, জহর সরকার হোক, কি আমার সুগত বসু হোক, কি মহুয়া মৈত্র হোক বা অরূপ চক্রবর্তী হোক, সেটা বাকি সময় বলবো। আচ্ছা দাদা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে ইতিমধ্যে সেখানকার মুখ্যমন্ত্রী একটি নতুন নিয়ম ঘোষণা করলেন। সেখানে হোটেল রেস্তোরাঁতে মিলবে না গোমাংস, বিয়ে বাড়িতে পরিবেশন করা যাবে না, প্রকাশ্যে নিষিদ্ধ করা হলো গোমাংস। কিন্তু আমাদের যতদূর আমরা জানি যে সংবিধান তো সেকুলার সংবিধানে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে আমি আরেকটা রেফারেন্স দিই। গোমাংস তো অত্যন্ত বিতর্কিত মাংস। 2020 সালে করোনা আবহে যখন বিভিন্ন জায়গায় দুর্গাপুজো বন্ধ হচ্ছে ইত্যাদি, হচ্ছে কি হবে না বা সীমিত বা আমাদের কি বলবো, আমাদেরকে সব জায়গাতে লকডাউন বলো বা রেস্ট্রিকশন হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে নয়ডা বলো, গুড়গাঁও বলো, এইসব জায়গাতে প্রচুর বাঙালিরা থাকেন। যোগী আদিত্যনাথ একটা সার্কুলার জারি করেছিলেন। কী সার্কুলার জারি করেছিলেন? সে সার্কুলারে বলা ছিল, নবরাত্রি পালিত হবে, অষ্টমী, নবমী, দশমীর যে আমাদের ধরো সিঁদুর খেলা বলো বা অঞ্জলি বলে যেখানে জমায়েত হয়, অর্থাৎ ডান্ডিয়া হবে, কিন্তু এই জমায়েতগুলো হবে না। কারণ কি? লকডাউনের এটা। তারপর সুব্রমণিয়াম স্বামী, যিনি ঘটনাচক্রে বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি আবেদন করেন এবং আরেকজন ছিলেন বাঙালি রাজ্যসভার সাংসদ, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তিনিও বিজেপির। এদের অনুরোধ সাপেক্ষে উনি করেন। যাই হোক, কোভিড চলে যায়। 2021 সাল, 2022 সাল, এই দুটো সময়ের দুর্গাপুজোতে এবার কী হয় জানো তো, দুর্গাপুজো কলকাতার বাইরে যদি তুমি যাও, ওখানে দুর্গাপুজোটা একটা মেলার মতো, আমাদের এখানকার মতো। এবং এখান থেকে ধরো বিভিন্ন যারা ব্র্যান্ড থাকে, লাইক মিত্র ক্যাফে, আরসালান, ওখানে বিভিন্ন জায়গায় স্টল দেয়। আমি এখানে দায়িত্ব নিয়ে দাবি করে গেলাম, এবং যারা শুনছেন তাদের ভেতর যদি আরসালান, মিত্র ক্যাফে এবং অন্যান্য যারা
এই সব জায়গায় তখন স্টল দিয়েছিলেন বা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হতে পারেন বা না হতে পারেন বা খণ্ডাতে পারেন। সেই সময় তারা তো, এবং তোমরা জানো যে উদ্যোক্তাদেরকে পয়সা দিয়ে স্টল দিতে হয়। যোগী আদিত্যনাথ কি বললেন, নবরাত্রির সময় কোনো জায়গায় ননভেজ হবে না। বাঙালিদের দুর্গাপুজো তো এই নবরাত্রির সময়ই হয়। উত্তরপ্রদেশ বাঙালিরা নবমীর দিন কি পাঁঠার মাংস খাবে না? মিত্র ক্যাফে এবং আরসালানদের উঠে যেতে বাধ্য করা হয়েছিল বিভিন্ন আবাসন, বিভিন্ন জায়গা থেকে। কেউ অভিযোগ করেনি। অর্থাৎ বিতর্কিত গোমাংস ছেড়ে দাও, যেটা বিতর্কিত নয় কিন্তু ননভেজ, সেই স্টল যেটা তুমি লাইসেন্স দিয়ে পেয়েছো এবং উদ্যোক্তাদের কাছ থেকে তুমি, আরসালান তো গঙ্গা জল বিক্রি করবে বলে লাইসেন্স নেয়নি, বা মিত্র ক্যাফে তো লাড্ডু বিক্রি করবে বলে লাইসেন্স নেয়নি। সেই লাইসেন্স নিয়ে সেখানে নিয়ে আলটিমেটলি সেই সার্কুলার আসে, ঝামেলা, ধাক্কাধাক্কি, বন্ধ হয়ে যাওয়া, কমোশন, এবং সেটা এক বছর না, এটা একাধিক বছর হয়েছে। অর্থাৎ এরকম ঘটনা ঘটে। 1 নম্বর। 2 নম্বর, ঠিক, ভারতবর্ষের সংবিধান রাইট টু ফুডে বিশ্বাস করে। তুমি কি খাবে, কি পড়বে, কি করবে, সেগুলো তোমার ব্যক্তিগত জীবনচর্যার অঙ্গ। আমার বিয়ে বাড়িতে, আমার 5 স্টার, এবার তুমি যদি যাও যে কোনো 5 স্টার হোটেলে, এবং সেটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায়, ফর এক্সাম্পল আমি তোমার একটা মানে উদাহরণ দিলে তুমি ভালো বুঝতে পারবে। আসামে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে। সেই ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা পড়ে বা IPL-এর খেলা পড়ে। সেই খেলাগুলো খেলতে বিদেশি প্লেয়াররা আসে। তাদের ফুড হ্যাবিটের ভেতর বিফ থাকতে পারে, নাও থাকতে পারে। এবার সেই ফুড হ্যাবিটের ভেতর বিফ থাকতে পারে, শুধুমাত্র আসামে গেছে বলে সে বিফটা খেতে পারবে না। এটা কোথাকার জিনিস? আমি কাউকে তো জোর করে খাওয়াতে পারি না, জোর করে খাওয়াটা বন্ধও করতে পারি না। এই জোর করাটাকে বুঝতে হবে। ধরে নাও আন্তর্জাতিক বিমানবন্দর, গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে একাধিক লাউঞ্জ আছে, একাধিক আন্তর্জাতিক ফ্লাইট আসে যেগুলো স্টপ ওভার থাকে 6 ঘন্টা 8 ঘন্টা। আমি একজন বিদেশি, আমার খেতে ইচ্ছে করলো, তাহলে আমি কেন ওখানে পাবো না? এই জিনিসগুলো বুঝতে হবে। এবার হিমন্ত বিশ্ব শর্মা কি বোকা? হিমন্ত বিশ্ব শর্মা এটা করলেন কেন? হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি বুঝে গেছেন যে উনি আসাম কেন যেখানে যেখানে পা রাখেন সেখানে সেখানে ওনার কাছে ব্যর্থতা সঙ্গী। হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে বিজেপির ইনচার্জ ছিল। ফলাফল কী হয়েছে সবাই দেখেছে। উনি সব দাবি করে ফেলেছিলেন, ডেমোগ্রাফি চেঞ্জ, মানে জমি নাকি নিয়ে বাংলাদেশিরা ওখানে বসবাস করছে, সে বিয়ে করছে, ইত্যাদি করছে। যদি এই কথাগুলো সত্যি ধরেও নি, বাংলাদেশিরা আসছে কোথা থেকে? সেই সীমান্তের দায়িত্বটা কাদের? এবং সেখানে আসার পর এই যে পুরো ঘটনা বা দুর্ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আমার ইন্টেলিজেন্স টিম কি করছে, আমার যে জাতীয় স্তরে যারা আছে তারা কি করছে। যাই হোক, তোমরা দেখলে যে সেখানে বিজেপি একদম মুখ থুবড়ে পড়লো। তো যখন মুখ থুবড়ে পড়লো, ওনারও অ্যাপ্রেজাল হচ্ছে, এবং বিজেপি কিন্তু কাউকে রেয়াত করে না। নিজের দলের লালকৃষ্ণ আডবাণীকে, মানে লৌহ পুরুষকে জং ধরেই দিয়েছে, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা রেলিভেন্স রাখতে হবে। তো তাহলে এমন একটা নিয়ম করবে, এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, কালকে যদি এই নিয়মটা কেউ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে এটাকে নাকচ করে দেবে, স্ট্রেট বলে দেবে যে আমি কাউকে জোর করতে পারি না যে আপনি খান, আপনি জোর করে এটা বলতেও পারি না আপনি খাবেন না। আমি বিয়েবাড়ির উদ্যোক্তা, আমি কি খাওয়াবো না সেটা আমার ব্যাপার, কিন্তু সেটা খাওয়ানোর জন্য যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার দায়িত্বটা সরকারের। প্রথমত, বিয়েবাড়িটা পাবলিক প্লেস নয়, দ্যাটস নাম্বার 1। বিয়েবাড়িটা শুধুমাত্র যারা ইনভিটেশন পায়, বিয়েবাড়িটা রাস্তার মোড়ে চপের দোকান নয়। রাজ্য সরকার যদি এটা বলতো যে হ্যাঁ রাস্তায় তুমি
চপ বিক্রি করতে পারবে না, বিফ চপ বা বিফ রোল, সেটা যদিও অসাংবিধানিক হয়তো হতো, কিন্তু মানে তাও সেটার কিছুটা যুক্তি থাকতে পারতো যে হ্যাঁ সিংহভাগ মানুষের মানে আবেগে আঘাত লাগছে। কিন্তু যারা ওই বিয়েবাড়িতে আসছে তারা জানে ওই বিয়েবাড়িতে কি মেনু হবে। তোমার বিয়েবাড়িতে কি খাওয়ানো হবে বা কি খাওয়ানো হতে পারে এটা কিন্তু তোমার বিয়েতে যারা ইনভাইটেড তারা জানে, এবং তোমার বিয়েতে যারা ইনভাইটেড নয় তাদের কিছু যাওয়া আসার কথা নয় যে তোমার বিয়েতে কি খাওয়ানো হচ্ছে, শুক্তো খাওয়ানো হচ্ছে নাকি মাছের চপ খাওয়ানো হচ্ছে। এই ব্যাপারে হিমন্ত বিশ্ব শর্মার কোনো বক্তব্য থাকারই কথা না, কিন্তু ওই যে মানে নিজেকে রেলিভেন্স রাখতে হবে, এখানে এইসব করছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।